যান্ত্রিক আর গ্যাজেটের দুনিয়ায় বুঁদ হয়ে থাকা একদল ভাই বোন যখন হঠাৎ নেটওয়ার্কহীন এক প্রত্যন্ত গ্রামে এসে পৌঁছায়, তখন তারা ভাবতেও পারেনি সেখানে তাদের জন্য কি অবিশ্বাস্য অভিজ্ঞতা অপেক্ষা করছে। আদিম এক বনের গভীরে লুকিয়ে থাকা এক প্রাচীন গাছ, যার মগডালে মেঘের ওপারে লুকিয়ে আছে এক জাদুর রাজ্য। সেখানে প্রতিটি দিনই যেন উৎসব আর ইচ্ছে পূরণের ম্যাজিক, কিন্তু একটি মাত্র ভুল ইচ্ছে নিমিষেই তাদের বাস্তব জীবনকে করে তোলে ওলটপালট। আজকের মুভি এক্সপ্লেনেশনে আমরা দেখতে যাচ্ছি এক মায়াবী দুনিয়ার রোমাঞ্চকর গল্প। সো চলো দেরি না করে দেখে আসি আজকের মুভি দ্য ম্যাজিক ফারওয়ে ট্রি। মুভির শুরুতে দেখা যায় টিম থমসন নামের এক লোক ঘরে শুয়ে তার শৈশবের স্মৃতিগুলো কল্পনা করছে। আর তখনই তার স্ত্রী পলি অত্যন্ত হতাশ হয়ে অফিস থেকে বাড়ি ফেরে। টিম জানতে পারে পলি তৈরি ফ্রিজ প্রজেক্টটি কোম্পানি অনুমোদন করলেও তারা ক্রেতাদের ব্যক্তিগত জীবন নজরদারির জন্য গোপনে ফ্রিজগুলোতে ক্যামেরা বসিয়েছে। পলি এর প্রতিবাদ জানিয়ে সেই চাকরি ছেড়ে দিয়েছে, কিন্তু চাকরি ছাড়ার কারণে কোম্পানি তাদের দেয়া ফ্ল্যাট ও গাড়ি ফেরত নিয়ে যাবে। সবকিছু ভেবে পলি চরমভাবে ভেঙে পড়ে। একদিকে পরিবারের ভবিষ্যৎ, অন্যদিকে তার মা ফ্রেডার চোখে সবসময় লুজার হয়ে থাকার ভয়। সব মিলিয়ে পলি নিজেকে অপরাধী ভাবতে থাকে। ঠিক তখনই তাদের 3 সন্তান ডাইনিং টেবিলে আসে, কিন্তু তাদের মধ্যে কোনো পারিবারিক বন্ধন নেই। প্রত্যেকেই মোবাইল গেম আর সোশ্যাল মিডিয়ার যান্ত্রিক দুনিয়ায় বুঁদ হয়ে আছে। সন্তানদের এই অবস্থা দেখে পলি নিজেকে একজন ব্যর্থ মা মনে করে। এই যান্ত্রিক নগর থেকে মুক্তি পেতে টিম আলমারি থেকে 15 বছর পুরনো দ্য ড্রিম বাইন্ডার নামে একটি ডায়েরি বের করে। সেখানে তাদের তরুণ বয়সের আঁকা টমেটো ক্ষেত সহ একটি সুন্দর গ্রামীণ পরিবেশের ছবি ছিল। টিম পলিকে শহর ছেড়ে সেই গ্রামে চলে যাওয়ার প্রস্তাব দেয়। পলি প্রথমে অবাক হলেও শেষমেশ তারা সবকিছু ছেড়ে প্রকৃতির কাছাকাছি এক নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নেয়। পরের দিন সকালেই তারা বাচ্চাদের নিয়ে রওনা হয় গ্রামের উদ্দেশ্যে। তারা তাদের বাচ্চাদের হাত থেকে ডিভাইসগুলো নিয়ে বই ধরিয়ে দেয়। অনেকটা পথ পাড়ি দিয়ে তারা অবশেষে একটি গ্রামে গিয়ে পৌঁছায়, যেখানে চারদিকে শুধু আদিম প্রকৃতির নিস্তব্ধতা, বিশাল সব প্রাচীন গাছপালা আর এক অদ্ভুত মায়াবী পরিবেশ। জঙ্গলের পথ ধরে যাওয়ার সময় ফ্রেন্ড মাটিতে একটি ব্যাগ এবং বই পড়ে থাকতে দেখে। বইটি জাদুনগরী এবং সেখানে থাকা পরীদের গল্পের। ফ্রেন্ড তখন সেখানে গাছের আড়ালে একটি পরীকেও দেখতে পায়। সে চোখ বন্ধ করে ব্যাগটি সামনে তুলে ধরতেই পরীটা দ্রুত তার ব্যাগটি নিয়ে নেয়। এরপর তারা তাদের নতুন আস্তানায় এসে পৌঁছায়, যেটা কোনো বিলাসবহুল বাড়ি নয়, বরং বহু বছরের পুরনো একটা খামার বাড়ি। সেখানে সবকিছু একদম পরিত্যক্ত অবস্থায় ছিল। এরপর সেখানে ব্রাইন নামের একজন লোক এসে তাদের সাথে পরিচিত হন। তখন বেথ আর জো তাকে জিজ্ঞেস করে, আপনাদের কাছে কি ওয়াইফাই আছে? তখন সে হেসে বলে, হ্যাঁ, আমি আমার ওয়াইফকে খুব ভালোবাসি। আসলে সে ওয়াইফাই কি সেই জিনিসটাই জানতো না, কারণ এখানে তো কোনো নেটওয়ার্কই কাজ করে না। তাই সে ওয়াইফকেই ওয়াইফাই ভেবেছিল। তখনই সেখানে তার ওয়াইফ চলে আসে আর তাদেরকে সতর্ক করে দিয়ে বলে, রাত হলে অবশ্যই জানালা বন্ধ রেখো। কিছু মানুষ বলে এটা জাদুকরী জায়গা, সেখানে অদ্ভুত প্রাণী দেখা যায়, ভাসমান আলো দেখা যায় আর অস্বাভাবিক শব্দ শোনা যায়। থমসন পরিবার ব্যাপারটা খুবই স্বাভাবিকভাবে নেয় এবং হেসে উড়িয়ে দেয়। এরপর রাত হলে তারা খাবার খেয়ে শুয়ে পড়ে। পলি তার ছোট মেয়ে ফ্রেনের সাথে কথা বলতে আসে। পলি বলে, তুমি এখনো তেমন একটা কথা বলছো না। তখন ফ্রেন্ড জানায়, আজকে আমি একটা পরীকে দেখেছি। আসলে টিম সবসময় তার সন্তানদের এনচেন্টেড উড বা জাদুর নগরী এবং পরীদের গল্প শোনাতো। পলি এটাকে বাচ্চাদের স্বাভাবিক কল্পনা ভেবে সেখান থেকে হেসে চলে যায়। সবাই ঘুমিয়ে পড়ার পর পরীটা ফ্রেনের জানালার সামনে আসে। পরীটার নাম সিল্কি। সে পরী হলেও সাইজে ভীষণ বড় ছিল, যে কারণে সে জানালা দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করতে পারবে না। তাই সে ছোট একটি পিক্সিকে কেক খাওয়ানোর লোভ দেখিয়ে তার সাথে করে নিয়ে আসে। সে আসলে ফ্রেন্ডকে তার ব্যাগটি ফেরত দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে চায়, কিন্তু পিক্সি বলে, আমার বিশ্বাস হচ্ছে না তুমি একজন মানুষকে ধন্যবাদ দেওয়ার জন্য আমাকে এখানে নিয়ে এসেছো। তখন সিল্কি জানায়, কিন্তু সে একজন ভালো মানুষ, সে আমার ব্যাগটি ফেরত দিয়েছে, তাই সে ধন্যবাদ রিজার্ভ করে। এরপর সিল্কি পিক্সিকে একটি থ্যাংক ইউ নোট দিয়ে ভেতরে পাঠায়। পিক্সি খুব কষ্টে নোটটি তুলে ফ্রেনের বিছানায় রেখে দেয়। পরের দিন সকালে ফ্রেন্ড ঘুম থেকে উঠে তার বিছানায় সেই থ্যাংক ইউ নোটটি দেখতে পায়। সিল্কি সেই নোটে তার ব্যাগটি ফেরত দেওয়ার জন্য ফ্রেন্ডকে ধন্যবাদ জানায় এবং তাকে চা আর কেক খেতে তাদের জাদুকরী রাজ্য ফারওয়ে ট্রিতে আমন্ত্রণ জানায়, যেটা এনচেন্টেড উড বা জাদুকরী বন নামে পরিচিত, এবং সে তার সাথে করে একটি গিফট নিয়ে আসতে বলে। কিন্তু এই ব্যাপারটি সে মুনফেসকে জানাতে বারণ করে। মুনফেস হলো ফারওয়ে ট্রি এর একজন জাদুকরী বাসিন্দা। সে ওপরে থাকা জাদুর দুনিয়ায় থাকে। আসলে সে চায় না তার জাদুর দুনিয়ায় কোনো মানুষ প্রবেশ করুক, কারণ সব মানুষরা তো আর ভালো হয় না। যাই হোক, এরপর ফ্রেন্ড ফারওয়ে ট্রি বা জাদুর নগরীতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সিল্কির দেয়া সেই চিঠিতে একটি ম্যাপ আঁকা ছিল। সে ওই ম্যাপ দেখে এগোতে থাকে।
জঙ্গলের অনেকটা গভীরে যাওয়ার পর সে ওই ম্যাপে আঁকা ম্যাজিক ফারওয়ে গাছটি দেখতে পায়। সিল্কি তাকে চিঠিতে বলে দিয়েছিল, গাছটির সামনে গিয়ে তুমি তোমার চোখ বন্ধ করে 3 বার করে বলবে আই বিলিভ ইন ম্যাজিক। ফ্রেন্ড সিল্কির কথা মতো এই কথা বলার সাথে সাথেই চারদিক আলোকিত হয়ে যায় এবং সেই ম্যাজিকের গাছটি তার সামনে নুয়ে পড়ে। ফ্রেন্ড তখন গাছটির ভেতরে ঢুকে যায়। ভেতরে প্রবেশ করার পর সে এই জাদুর দুনিয়ার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায়। তখনই হঠাৎ গাছের ওপর থেকে একটি দোলনা নিচে নেমে আসে। ফ্রেন্ড সে দোলনায় বসার পর দোলনাটি একটানে তাকে ফারওয়ে ট্রি এর একদম উপরে নিয়ে যায়, যেখানে পরীরা থাকতো। উপরে উঠেই সে সেই ছোট্ট পিক্সিটাকে তার ঘরের মধ্যে মনের আনন্দে গান করতে দেখে। পিক্সিটা হঠাৎ কোনো মানুষকে এখানে দেখে প্রচন্ড রকমের ভয় পেয়ে যায় এবং দ্রুত জানালা বন্ধ করে দেয়। এরপর ফ্রেন্ড ঘুরতে ঘুরতে একটি ঘরের ভেতরে চলে আসে, যেখানে সে মুনফেসের সাথে একটি বাচ্চা ছেলের ছবি দেখতে পায়। ঠিক তখনই সেখানে মুনফেস চলে আসে, যার মাথায় কোনো চুল নেই, কিন্তু তার পুরো মাথাটি দেখতে অবিকল একটা গোল চাঁদের মতো। সেই হলো মুনফেস, এই জাদুকরি গাছের সবচেয়ে হাসি খুশি আর অদ্ভুত বাসিন্দা। তার সাথে ছিল সসপ্যানম্যান, যার শরীরে সবসময় বিভিন্ন ধরনের হাড়ি পাতিল দিয়ে ঘেরা থাকতো। মুনফেসও হঠাৎ ফ্রেন্ডকে দেখে ভয় পেয়ে যায়। সে বলে, তুমি এখানে কি চাও? আমাদের এখানে কি করতে এসেছো? তখনই সেখানে সিল্কি চলে আসে। সিল্কি হচ্ছে এই ফারওয়ে ট্রির অন্যতম মায়াবী পরী। সিল্কি তখন মুনফেসকে বলে সে একজন ভালো মানুষ, সে আমাদের জন্য গিফট নিয়ে এসেছে। ফারওয়ে ট্রির নিয়ম অনুযায়ী যদি কোনো মানুষ আমাদের জন্য গিফট নিয়ে আসে তাহলে তাকে আমাদের স্বাগত জানানো উচিত। কিন্তু মুনফেসের কেন জানি মানুষদের প্রতি কিছুটা অভিমান ছিল। গিফট হিসেবে ফ্রেন্ড তার একটা খেলনা নিয়ে এসেছিল। মুনফেসও তাকে স্বাগত জানায়। সিল্কি ফ্রেন্ডকে তাদের জাদুর নগরী ঘুরে দেখায় এবং মিস্টার ওয়ার্চিস নামের সাথে পরিচয় করিয়ে দেয়, যে কিনা একটু ভুলা প্রকৃতির। সে সবসময় নিজের নাম ভুলে যায়। ঠিক তখনই ওপর থেকে ধপাস করে এক বালতি সাবান জল এসে নিচে পড়ে। তখন সিল্কি বলে ওটা ড্যাম ওয়াশলট। তিনি গাছের ওপরের মগডালে বসে সারাদিন কাপড় কাচেন আর নিচের দিকে জল ঢেলে দেন। এরপর ওয়াশলট একটি স্পিন হুইল ঘুরিয়ে বলে আজ হচ্ছে ল্যান্ড অব গুডিস, মানে ভালো ভালো জিনিসে ভরা জায়গা। তখন মুনফেস অত্যন্ত উৎসাহের সাথে এক বিশাল মইয়ের দিকে ইঙ্গিত করে বলে, তুমি যদি এই মই বেয়ে মেঘের ওপরে যাও তবে সম্পূর্ণ এক নতুন দুনিয়া দেখতে পাবে। কিন্তু মনে রাখবে, ল্যান্ডগুলো সবসময় এক জায়গায় থাকে না, নির্দিষ্ট সময় পর সেগুলো ঘুরে চলে যায়। এরপর ফ্রেন্ড এবং সবাই মই বেয়ে ওপরে ল্যান্ড অব গুডিসে চলে যায়। সেখানকার দৃশ্য দেখে ফ্রেন্ড একদম মুগ্ধ হয়ে যায়। সেখানে রয়েছে সুস্বাদু খাবার, উপহার আর নানা রকম জিনিস। সেখানকার হোস্ট তাদেরকে স্বাগত জানায়। সে বলে এই জায়গায় শুধুমাত্র একটাই নিয়ম রয়েছে, আর তা হলো লোভী হওয়া যাবে না। ফ্যান এবং সবাই মিলে সেখানকার নানা রকমের মজাদার খাবার খায়। তখনই সেখানে হঠাৎ অদ্ভুত শব্দ ভেসে আসে। মুনফেস বলে এই জায়গাটা পরিবর্তন হতে যাচ্ছে, আমাদের দ্রুত নিচে নেমে যেতে হবে। তারা সবাই মইয়ের দিকে যেতে থাকে, কিন্তু ফ্যান কিছু মাশমেলো নিতে চাইছিল, তাই সে গিয়ে মাশমেলোগুলো ধরতেই সেগুলো তার হাত পেঁচিয়ে ধরে। তখন সেখানকার হোস্ট এসে তাকে বলে তোমাকে আগেই বলেছিলাম লোভী হওয়া যাবে না। এদিকে সিল্কি ফ্রেন্ডকে দেখতে না পেয়ে তাকে খুঁজতে থাকে। তারা সবাই কোনো মতে ফ্রেন্ডকে ছাড়িয়ে দ্রুত মই বেয়ে নিচে নেমে আসে। এরপর মুনফেস এবং সিল্কি ফ্রেন্ডকে একটি গাছের সুড়ঙ্গের ভেতরে বসিয়ে ধাক্কা দিয়ে ফারওয়ে ট্রি থেকে নিচে নামিয়ে দেয়। অন্যদিকে ফ্রেন্ডকে তার বাবা মা দেখতে না পেয়ে জঙ্গলের ভেতরে খোঁজাখুঁজি করছিল। তখনই ফ্রেন্ড বাড়িতে ফিরে আসে। ফ্রেন্ডকে দেখে তার বাবা মা জড়িয়ে ধরে এবং বলে তুমি এতক্ষণ কোথায় ছিলে? ফ্রেন্ড তার বাবা মাকে বলে আমি পরীদের রাজ্যে গিয়েছিলাম, সেখানে পরীদের সাথে আমি অনেক আনন্দ করেছি। জায়গাটি খুবই সুন্দর, ঠিক যেমনটা তুমি আমাকে গল্পে শোনাতে। ফ্রেন্ড তাদেরকে মুনফেস, সিল্কি এবং সসপ্যানের কথাও বলে, কিন্তু তারা সবাই ফ্রেন্ডের এসব কথা শুধুমাত্র তার ছেলে মানুষই ভেবে উড়িয়ে দেয়। পলি এবং টিম বুক ভরা আশা নিয়ে এখানে এলেও তাদের সন্তানদের মনের ভেতরে তখনও শহরের সেই ডিজিটাল আসক্তি কোনোভাবেই কাটছে না। পলি এবং টিম সেখানে টমেটো চাষের চেষ্টা করছে, যাতে সেগুলো দিয়ে সস বানিয়ে বিক্রি করে তাদের আর্থিক উন্নতি করতে পারে। কিন্তু বেথ তার দাদি ফ্রেইডাকে একটি চিঠি লিখে তাদের অবস্থার কথা জানায় এবং দ্রুত এখানে এসে তাদেরকে উদ্ধার করতে বলে। একদিন ফ্রেন্ড বেথ এবং জোকে সেই জাদুর নগরী ফারওয়ে ট্রিতে যাওয়ার কথা বলে। তারা ফ্রেনের কথা কোনোভাবেই বিশ্বাস করে না, কিন্তু ফ্যানের অনেক অনুরোধ করায় বেথ এবং জো ফ্যানের সাথে যেতে রাজি হয়। বনের ভেতরে পা রাখতেই এক অদ্ভুত শীতল হাওয়া তাদের ছুঁয়ে যায়। বনের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল গাছ। তখন বেথ বলে এটা তো সাধারণ একটা গাছ,
কিন্তু ফ্রেন তখন আই বিলিভ ইন ম্যাজিক বলার সাথে সাথেই গাছটি আবার আগের মতো তাদের সামনে নুয়ে পড়ে এবং চারদিকে আলো ছড়াতে থাকে। এসব দেখে বেথ এবং জো থমকে যায় এবং ফ্রেনের কথা বিশ্বাস করে। তারা ফ্রেনের সাথে সেই জাদুর নগরীতে প্রবেশ করে এবং এবার তিনজন মিলে দোলনা দিয়ে সেই গাছের উপরে উঠে যায়। ওপরে গিয়ে ফ্রেন বেথ এবং জোকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। মুনফেস বাচ্চাদের দেখে খুবই আনন্দিত হয়। সে বেথ, জো আর ফ্রেন্ডকে জানায় যে এই ফারওয়ে ট্রি কোনো সাধারণ গাছ নয়। এর একদম মুখ ডালে মেঘের ওপরে প্রতিনিয়ত এক একটি নতুন জাদুকরী জগৎ বা ল্যান্ড এসে জমা হয়। কোনোদিন সেখানে থাকে খেলনার দুনিয়া, তো কোনোদিন স্বপ্নের, আবার কোনোদিন জন্মদিনের আনন্দময় জগৎ। ঠিক সেই মুহূর্তে মেঘের আড়াল থেকে একটা অদ্ভুত ঘন্টা বাজার শব্দ শোনা যায়। মুনফেস এবং সিল্কি উত্তেজিত হয়ে আকাশের দিকে তাকায়। মুনফেস চিৎকার করে বলে, শোনো বাচ্চারা, আজকে গাছের মাথায় এসে পৌঁছেছে দ্য ল্যান্ড অফ বার্থডেস। সেখানে প্রতিদিন শুধু জন্মদিন পালন করা হয় আর মনের সব ইচ্ছে পূরণ করা হয়। তোমরা কি যাবে আমাদের সাথে? জো আর ফ্রেন্ড আনন্দে লাফিয়ে ওঠে, কিন্তু বড় বোন বেথ ড্যাম ওয়াশলটের সাথে নিচেই থেকে যায়। এরপর তারা মই পেয়ে মেঘের চাদর ফুঁড়ে উপরে উঠতেই বাচ্চাদের চোখ ধাঁধিয়ে যায়। সেখানে তাদের স্বাগত জানায় কিছু প্রাণবন্ত এলফ। বাচ্চাগুলো তাদেরকে পরি বলে পরিচয় দিতেই তারা বেশ রেগে যায় এবং বলে, আমাদের পরি বলে অপমান করবে না, আমরা হলাম জন্মদিনের এলফ। এটি সেই বিখ্যাত ল্যান্ড অফ বার্থডেস, যেখানে প্রতিটি দিনই এক একটি উৎসবের মতো এবং যেখানে পা রাখলেই মনের সব ইচ্ছে নিমেষেই সত্যি হয়ে যায়। চারদিকে টেবিলে সাজানো বার্গার, শেক, পিৎজা আর থকথকে চাটনি দেখে জো আর ফ্রেনের জিভে জল চলে আসে। জো আনন্দে চিৎকার করে ওঠে, বলে, পিৎজা আমার সবচেয়ে প্রিয়। এলফরা তখন মুচকি হেসে বলে, এবার তোমরা যা চাইবে তাই পাবে, মন থেকে একটি ইচ্ছে প্রকাশ করো। তখন সসপ্যান ম্যান বলে, আমার শরীর থেকে সমস্ত সসপ্যানগুলো সরিয়ে দাও। এই কথা বলে মোমবাতিতে ফু দিতেই তার শরীরের সমস্ত সসপ্যানগুলো সরে যায়। সসপ্যানগুলো সরতেই তাকে সম্পূর্ণ ন্যাড়ার মতো দেখাচ্ছিল, যে কারণে সে প্রচন্ড লজ্জা পাচ্ছিল। জো তখন চিৎকার করে বলে, আমি আমার প্রিয় গেম মাইন্ড ব্লাস্টের প্রধান ক্যারেক্টার হতে চাই। দেখতে দেখতে জোর শরীর বদলে যায়। তার গায়ে চলে আসে গেমের যোদ্ধাদের মতো আধুনিক পোশাক। সে খুশিতে নাচতে শুরু করে। এবার পরি সিল্কির পালা। সে ডানা ঝাপটে বলে, আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর, ডানাওয়ালা এবং সবচেয়ে ছোট পরি হতে চাই। পলকের মধ্যে সিল্কি এত ছোট হয়ে যায় যে তাকে চেনা দেয়। সে বাতাসে ভাসতে ভাসতে বলে, দেখো আমি উড়তে পারছি। সবশেষে বাকি থাকে ফ্রেন নিজের গলার আওয়াজ একদম পছন্দ করত না। সে বিষণ্ণ মুখে বলে, আমি অন্য কারোর সুন্দর কণ্ঠস্বর চাই। কিন্তু ইচ্ছে পূরণ হতেই দেখা যায় তার গলা দিয়ে এক অদ্ভুত কর্কশ শব্দ বেরোচ্ছে। সে আতঙ্কিত হয়ে এলফদের বলে, দয়া করে আমার ইচ্ছেটা বদলে দিন। কিন্তু এলফরা জানিয়ে দেয়, একবার কোনো ইচ্ছে প্রকাশ করা হয়ে গেলে মহাকালের শেষ দিন পর্যন্ত তা আর কখনো উল্টানো বা রিভার্স করা সম্ভব নয়। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তাহলে কি এখন থেকে তাদের এভাবেই থাকতে হবে? এদিকে নিচে ড্যাম ওয়াশলট বেথকে নিচে বিভিন্ন ল্যান্ড সম্পর্কে বলছিল। সে বলে, আমাদের এই জাদুর নগরীতে অনেক ধরনের ল্যান্ড আছে, সবগুলোই ভালো, শুধুমাত্র দ্য ল্যান্ড অফ জায়ান্ট মানে ড্যাপ স্নেপের ল্যান্ড ছাড়া। আসলে ওটা কোনো ল্যান্ড নয়, ওটা একটা কারাগারের মতো, যেখানে কোনো আনন্দ নেই, কোনো স্বাধীনতা নেই। ড্যাপ স্নেপ খুবই ভয়ানক। কিন্তু বেথ বলে, আজকে তো ল্যান্ড অফ বার্থডেস, তাই আজ তো খারাপ কিছু ঘটবে না। ড্যাম ওয়াশলট বলে, হ্যাঁ, যদি না তারা বোকার মতো কিছু আবদার করে। এই কথা শুনে বেথ দ্রুত সেখানে এসে হাজির হয়। সে তার সাথে করে ড্যাম ওয়াশলটের দেয়া এলফদের ধোয়া কাপড় চোপড়ের ঝুড়িটা নিয়ে এসেছিল। চারদিকে এই আজব কাণ্ড কারখানা দেখে সে নিজের কপালে হাত দেয়। তার ভাই বোনেরা যে চরম বোকামি করে নিজেদের বিপদ ডেকে এনেছে তা বুঝতে তার আর বাকি থাকে না। রাগে আর ক্ষোভে ফেটে পড়ে বেথ নিজের মনেই বলে ওঠে, আমি চাই আমার বাবার ওই ফালতু টমেটো চাষের স্বপ্ন যেন ধূলিসাৎ হয়ে যায়, যাতে এই জঘন্য জায়গা ছেড়ে আমরা আবার আমাদের শহরে ফিরে যেতে পারি। সে বুঝতেও পারেনি এই জাদুনগরী ল্যান্ডে তার এই রাগ মেশানো কথাটি তার জীবনে সবচেয়ে বড় ভুলে পরিণত হবে। এলফরা যখন কাপড়ের ঝুড়িটা ফেরত চায়, তখন বুদ্ধিমান বেথ বুঝতে পারে এটাই সুযোগ। আগে আমার বন্ধুদের ইচ্ছেগুলো আগের মতো করো, তারপর কাপড় পাবে। এলফরা তখন একটি গোপন তথ্য ফাঁস করে। তারা জানায় এই ল্যান্ডের মাটির নিচে এক অন্ধকার বেসমেন্টে একজন অদ্ভুত জাদুকর বাস করে, যার নাম মিস্টার ওম বুম বুম। সে হয়তো এই ইচ্ছেগুলো বাতিল করতে পারে, কিন্তু মানুষটা মোটেও সুবিধার নয়। বেথ সবাইকে নিয়ে সেই অন্ধকার বেসমেন্টের দিকে রওনা দেয়। দরজায় লেখা ছিল, পরপর 7 বার নক করো। বেথ 7 বার নক করতেই ভেতর থেকে এক বিকট গলায় কে যেন চেঁচিয়ে ওঠে, কে তোমরা? মিস্টার ওম বুম বুম নিজের ছাড়া কারোরই উপকার করে না,
কিন্তু তখন পরি সিল্কিকে দেখে তার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে এবং সে তাদেরকে সাহায্য করতে রাজি হয়ে যায়। সে তাদের সবাইকে ভেতরে নিয়ে আসে, চারদিকে স্তূপ করে রাখা অদ্ভুত সব জিনিসপত্র, যেন কোনো এক পাগলাটে সংগ্রাহকের আস্তানা। বুম বুম একজন ডিলার। সে নিজেকে মূল্যবান প্রাচীন সামগ্রীর ব্যবসায়ী হিসেবে পরিচয় দেয়। তার কাছে ল্যান্ড অফ স্পেলস বা জাদুর দুনিয়ার তৈরি করা বিভিন্ন গোপন মন্ত্রের এক বিশাল সংগ্রহ রয়েছে। ব্যথার সময় নষ্ট না করে সরাসরি কাজের কথায় আসে। সে জিজ্ঞেস করে, আমার বন্ধুদের ইচ্ছেগুলো বাতিল করার মতো কোনো জাদু মন্ত্র কি আপনার কাছে আছে? বুম বুম বলে, জাদু মন্ত্র দিয়ে এটা হবে না, তবে হ্যাঁ, আমার কাছে অন্য একটি উপায় আছে। সে তাদেরকে একটি অদ্ভুত প্রাচীন দরজা দেখায়। বুম বুম বলে, আমি এই দরজাটি ল্যান্ড অফ ব্যাক টু ফ্রন্ট বা উল্টো দুনিয়ার এক লোকের সাথে পোকার খেলে জিতেছি। তোমরা যদি এই দরজার ভেতরে যাও এবং নিজেদের ইচ্ছেগুলো উল্টো করে, অর্থাৎ পেছন থেকে সামনে উচ্চারণ করো, তবে তোমাদের সমস্ত ইচ্ছে সাথে সাথে বাতিল হয়ে যাবে। কিন্তু ঠিক তখনই বুম বুম তার আসল রূপ দেখিয়ে বলে, তবে মনে রেখো, আমি একজন ডিলার, কোনো চুক্তি ছাড়া আমি কাউকে সাহায্য করি না। এই দরজায় ঢোকার আগে আমাদের একটি চুক্তি বা ডিল করতে হবে। বেথ জিজ্ঞেস করে, কিসের চুক্তি? বুম বুম বলে, আমাকে এই পরীটিকে দিতে হবে। মনফেস আর জো একসাথে চিৎকার করে ওঠে, বলে, এটা সম্ভব না। বুম বুম তখন চালাকি করে বলে, আরে এটা আমার জন্য নয়, বরং সান্টা ক্লজের জন্য। সান্টা আমাকে অনেক টাকা অফার করেছেন এই সমস্ত ল্যান্ডের মধ্যে সবচেয়ে সুন্দর পরীটিকে খুঁজে দেওয়ার জন্য, যাতে এই ক্রিসমাসে তিনি তাকে নিজের ক্রিসমাস ট্রির মাথায় বসাতে পারেন। এটাই আমার শেষ কথা, হয় চুক্তি মেনে নাও, নয়তো এখান থেকে বিদায় হও। কিন্তু ঠিক তখনই সিল্কি নিজেই সামনে এগিয়ে আসে। সে তার বন্ধুদের কথা ভেবে বলে, আমি এই চুক্তিতে রাজি। বেথ বলে, সিল্কি তুমি এটা কি বলছো? আমরা তোমাকে এভাবে ছেড়ে দিতে পারি না। কিন্তু সিল্কি বলে, এটা এতটা খারাপ হবে না, আমি স্বয়ং সান্টা ক্লজের সাথে থাকবো। একজন পরীর জন্য এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? তার এই রূপ দেখে বেথ অত্যন্ত অনুতপ্ত হয়। সে বলে, আমি তোমার ব্যাপারে সম্পূর্ণ ভুল ভেবেছিলাম, তুমি সত্যি অসাধারণ। তখনই নিষ্ঠুর বুম বুম বলে ওঠে, তোমাদের এই মেলোড্রামা বন্ধ করো, আমার ডাকঘরের শেষ চিঠি ধরার সময় হয়ে গেছে। সে বাচ্চাদের দরজার দিকে ঠেলে দিয়ে বলে, ভেতরে কিছু খাবার বা স্ন্যাক্স রাখা আছে, চাইলে খেতে পারো, অথবা আমাদের উল্টো দুনিয়ার ভাষায় বলতে গেলে ন্যাক ইউ ফি করতে পারো। দরজার ওপারে পা রাখতেই বেতরা বুঝতে পারে বুম বুমের সেই অদ্ভুত ধাঁধার অর্থ। ন্যাক ইউ ফি আসলে ইফ ইউ ক্যান শব্দের উল্টো রূপ, অর্থাৎ এখানে সবকিছু উল্টো করে বলতে হবে। জো কোনো মতে উল্টোভাবে উচ্চারণ করে বলে, ক্যারেক্টার ব্লাস্ট মাইন্ড, আমার আমি হতে চাই। আর সাথে সাথে এক জাদুকরী আলোয় জো আবার তার নিজের স্বাভাবিক রূপ ফিরে পায়। একে একে সবাই তার উল্টো ইচ্ছেগুলো উচ্চারণ করে নিজেদের আসল রূপ ও কণ্ঠস্বর ফিরে পায়। সবাই খুশিতে মেতে ওঠে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই বুম বুম সিল্কিকে একটি কাঠের বাক্সে বন্দি করতে করতে হেসে বলে, বোকা পরি, তুই কি ভেবেছিস তোকে আমি সান্টা ক্লজের কাছে পাঠাচ্ছি? মোটেই না, তোকে আমি পাঠাচ্ছি পরম অত্যাচারী ড্যাম স্নেপের কাছে। ড্যাম স্নেপ যখন ছোট বুম বুমের এই উপহার পাবে, তখন সে যে কত খুশি হবে। বুম বুমের এই ভয়ঙ্কর প্রতারণার কথা দরজার ওপার থেকে বেথের কানে পৌঁছাতেই তার পায়ের তলার মাটি সরে যায়। বেথ বুঝতে পারে তাদের প্রিয় বন্ধু সিল্কি এখন এক চরম বিপদের মুখে দাঁড়িয়ে আছে। তারা সবাই মিলে বুম বুমকে শায়েস্তা করে সেখান থেকে পরি সিল্কিকে উদ্ধার করে। সিল্কি দ্রুত সেই দরজার ভেতরে গিয়ে নিজের সেই আগের রূপে ফিরে আসে। তখনই পুরো ল্যান্ড কাঁপতে শুরু করে। ল্যান্ডটি ঘুরে যাওয়ার সময় হয়ে গিয়েছে, তাই তারা দ্রুত নিচে নেমে আসে। এরপর তারা তিনজন গাছের সেই সুড়ঙ্গ পথ দিয়ে বের হয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে তারা দেখে দাদি ফ্রেইডা তাদেরকে নিতে এসেছে, কিন্তু বেথ এবার তার দাদির সাথে যেতে চায় না। তার দাদি কিছুদিন পর আবার আসবে বলে সেখান থেকে চলে যায়। টিম বাচ্চাদের জন্য সাইকেল চালিয়ে পাওয়ার সাপ্লাই করে বাড়িতে বিদ্যুৎ উৎপাদন করে এবং ওয়াইফাই লাগিয়ে দেয়। কিন্তু বাচ্চারা এইবার যান্ত্রিক জগতের পেছনে না ছুটে তাদের বাবা মায়ের কাছে সাহায্য করে। তারা সবাই মিলে একটি বিশাল টমেটো গার্ডেন তৈরি করে, যেগুলো দিয়ে তারা টমেটো সস বানিয়ে বিক্রি করবে এবং 4 সপ্তাহ পর গ্র্যান্ড লঞ্চের আয়োজন করে সবাইকে আমন্ত্রণ জানায়। কিছুদিন পর সেই ছোট্ট পিগজিটা সিল্কের একটি চিঠি নিয়ে তাদের কাছে আসে। সিল্কি জানায় স্বপ্নের দেশ আজ সব থেকে সুন্দর জায়গায় রয়েছে। জো এ কথা শুনে খুশিতে লাফিয়ে ওঠে এবং জাদুর নগরীতে যেতে চায়, কিন্তু ফ্রেন্ড বলে আমাদের এই কাজগুলো শেষ করতে হবে, তারপরে আমরা যেতে পারবো। অন্যদিকে জাদুর নগরীতে সবাই তাদের অপেক্ষা করতে থাকে। মুনফেস বলে, আমি ভেবেছিলাম ওরা আমাদের পছন্দ করে। সিল্কি বলে, ওরা অবশ্যই আসবে। মুনফেস বলে, বড় হলে সবাই আমাদেরকে ভুলে যায়, তাই আমাদেরও ওদেরকে ভুলে যাওয়া উচিত। এ কথা বলে সে উঠে চলে যায়।
পরের দিন সকালে বেথ টিমকে জানায় আমাদের একটি বড় টমেটো সস কোম্পানি থেকে সসের অর্ডার এসেছে। টিম খুশি হয়ে তাদের গার্ডেনে যাওয়ার পর দেখে সব টমেটোগুলো নষ্ট হয়ে গেছে। এমন অবস্থা দেখে সবাই খুবই হতাশ হয়ে পড়ে। টিম কিছুই বুঝতে পারে না এক রাতের মধ্যে সব টমেটোগুলো কিভাবে নষ্ট হয়ে গেল। তখনই বেথের মনে পড়ে সে ল্যান্ড অফ বার্থডেজে তার বাবার টমেটো বাগান নষ্ট হয়ে যাওয়ার উইশ করেছিল। তাই সে সেটা ঠিক করার জন্য দ্রুত ফ্রেন এবং জোকে সাথে নিয়ে জাদুর নগরীতে চলে যায় এবং মুনফেসের কাছে সাহায্য চায়। মুনফেস তাদের সাথে প্রথমে কিছুটা অভিমান করলেও পরে সাহায্য করতে রাজি হয়ে যায় এবং বলে আমাদের একটি জাদুর দেশে গিয়ে গাছ ঠিক করার মন্ত্র নিয়ে আসতে হবে, কিন্তু সমস্যা হচ্ছে ম্যাজিক ল্যান্ড ঘুরে আসতে এখন আরো কয়েক মাস সময় লাগবে। তখন ড্যাম ওয়াশলট বলে একটা উপায় আছে, আজকে সবার শীর্ষে রয়েছে সর্বজ্ঞানীদের দেশ, কিভাবে জাদুর দেশে যাওয়া যাবে শুধুমাত্র তারাই এটা জানেন। এরপর তারা সবাই সর্বজ্ঞদের ল্যান্ডে চলে আসে এবং তাদের কাছে ল্যান্ডগুলো অতিক্রম করার উপায় জানতে চায়। তারা জানায় পাশের ঘরে ভূখণ্ডগুলো অতিক্রম করার জন্য একটি যন্ত্র আছে, সেখানে একটি প্লেন রাখা ছিল। তারা দ্রুত প্লেনে করে জাদুর নগরীতে পৌঁছে যায়। মুনফেস সেখানে একটি গাছ ঠিক করার মন্ত্র পেয়ে যায়, কিন্তু লোকটি সে মন্ত্রটি তাদের কাছে বিক্রি করতে চায় না। সে বলে মন্ত্রটি আমার কাছে খুবই প্রিয়, তাই এর বিনিময়ে আমি এমন কিছু চাই যা কেনা বেচা করা যায় না। তখন ফ্রেন এবং সবাই মিলে লোকটিকে একটি গান গেয়ে শোনায়। লোকটি খুশি হয়ে ফ্রেনকে মন্ত্রটি দিয়ে দেয়। তারা দ্রুত প্লেন নিয়ে ফারওয়ে ট্রিতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু তারা সেই জাদুর কাছে যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছিল না। তখনই প্লেনটি কাজ করা বন্ধ করে দেয়। জো বলে মনে হয় প্লেনটির জ্বালানি শেষ হয়ে গেছে। মুনফেস বলে এই প্লেনে কোনো তেল নেই, আমার মনে হয় প্লেনটি ক্লান্ত হয়ে গেছে, ওকে একটু বিশ্রাম দেওয়া উচিত। মজার বিষয় হচ্ছে প্লেনের ফুয়েল গেজের এক পাশে স্লিপ এবং অন্য পাশে অ্যাওয়েক লেখা ছিল। এরপর তাদের প্লেনটি একটি অজানা ল্যান্ডে গিয়ে পড়ে। তাদের কাছে এই ল্যান্ডটি খুবই অদ্ভুত লাগছিল, চারদিকে কেমন যেন ভয়ানক নীরবতা। বেথ বলে আমি মনে হয় এই ল্যান্ডের কথা ড্যাম ওয়াশলটের কাছে শুনেছিলাম। এই কথা মনে করতে করতেই পেছন থেকে ড্যাম স্নেপ এবং তার লোকজন এসে তাদের সবাইকে বন্দি করে ফেলে। ড্যাম স্নেপ মূলত একজন পরিজগতের টিচার ছিলেন, কিন্তু সে খুবই অত্যাচারী রাগী স্বভাব ছিলেন। পরীরা তার কথা না শুনলে সে তাদেরকে পিটিয়ে জেলখানায় বন্দি করে দিতেন। তাই এখন আর কেউই তার কাছে পড়তে আসে না। ড্যাম স্নেপ মিস্টার ওয়ার্ডজিসনেমকে তার নাম জিজ্ঞেস করে, কিন্তু সে ভোলা মনের হওয়ায় নিজের নাম বলতে পারে না। তাই ড্যাম স্নেপ রেগে গিয়ে তাকে কারাগারে বন্দি করতে বলে। বেথ তখন চালাকি করে ড্যাম স্নেপকে রাগিয়ে দেয়, যাতে সে বেথকেও কারাগারে বন্দি করে দেয়। বেথ বলে আমাদের এখানে ড্যাম স্নেপের অত্যাচার সহ্য না করে কারাগারে গিয়ে বের হওয়ার উপায় খুঁজতে হবে। তাই একে একে সবাই ড্যাম স্নেপকে উস্কিয়ে দেয়, যে কারণে ড্যাম স্নেপ রেগে গিয়ে সবাইকে কারাগারে বন্দি করে দেয়। কারাগারে বেথ মুনফেসকে বলে আমাদের তোমার সাহায্য লাগবে, জলদি এখান থেকে বের হওয়ার একটি উপায় খুঁজে বের করো। মুনফেস আবারও অভিমান করে বলে তোমরা তো বড় হলেই আমাদের ভুলে যাও, আমি কেন তোমাদের সাহায্য করব। তখন ফ্রেন্ড বলে এটা তোমার ভুল ধারণা, আমার বাবা এখানেই বড় হয়েছে আর সে সব সময় আমাদের এই জাদুর নগরীর গল্প শোনায়, মুনফেস এবং পরীদের গল্প শোনায়। তখন সিল্কি বলে তোমার বাবার নাম কি? জো বলে টিম থমসন। এ কথা শুনে মুনফেস অবাক হয়ে বলে সে আমাকে ভুলেনি, সে ফিরে এসেছে। আসলে ফ্রেন্ড যখন প্রথমবার ফারওয়ে ট্রিতে এসে মুনফেস এবং একটি বাচ্চা ছেলের যে ছবি দেখেছিল সেই ছেলেটি আর কেউ নয়, তাদের বাবা টিম। ছোটবেলায় টিমও এই জাদুর নগরীতে এসেছিল এবং তাদের সাথে অনেক সুন্দর সময় কাটিয়েছিল। মুনফেস এবার খুশি হয়ে দাঁড়িয়ে যায় এবং এখান থেকে বের হওয়ার উপায় খুঁজে বের করে। সে সেখানে থাকা কিছু পচা সবজির ভিতর থেকে একটি পচা আলু নিয়ে সেটাকে কারাগারের দরজার মধ্যে রাখে এবং ম্যাজিক ল্যান্ড থেকে আনা সেই মন্ত্রটি আলুর উপরে ঢেলে দেয়। সাথে সাথে আলুটি তাজা এবং অনেকটা বড় হয়ে দরজাটি ভেঙে যায়। এরপর তারা দ্রুত সবাই কারাগার থেকে বেরিয়ে প্লেনের কাছে চলে আসে। উপর থেকে ড্যাম স্নেপ তাদেরকে দেখে ফেলে। তারা দ্রুত প্লেনে উঠে সেখান থেকে পালিয়ে যায়। ড্যাম স্নেপ রাগে চিৎকার করতে থাকে। অবশেষে তারা ফারওয়ে ট্রিতে চলে আসে। অন্যদিকে আজ ছিল গ্র্যান্ড লঞ্চিং এর দিন। গ্রামের সবাই টিমের টমেটো বাগান দেখতে চলে আসে। টিম এবং পলি সবাইকে আটকানোর চেষ্টা করে। ঠিক তখনই বেথ এসে জাদুর মন্ত্রটি টমেটো বাগানে ছিটিয়ে দেয়। লোকজন বাগানের দরজা খুলতেই দেখে খুব সুন্দর এবং ভালো মানের টমেটো দিয়ে ভরা পুরো বাগানটি। টিম এবং পলি এসব দেখে খুবই খুশি হয়ে যায়। তারা তাদের সন্তানদেরকে ধন্যবাদ জানায়। টিম সবাইকে টমেটো সস বানিয়ে খাওয়ায়। টিম যখন টমেটো বাগানে একা দাঁড়িয়েছিল তখন মুনফেস এসে ধীর গলায় বলে বাড়ি ফিরে এসেছো তাহলে? টিম সাথে সাথে ঘুরে তাকায়, কিন্তু ততক্ষণে মুনফেস সেখান থেকে
থেকে চলে যায়। টিম বুঝতে পারে মুনফেস এসেছিল। এরপর টিম তার জাদুর নগরীতে কাটানো কিছু ছোটবেলার স্মৃতি মনে করে। দূরে সেই বিশাল ম্যাজিক ফারওয়ে ট্রির মগডালে দাঁড়িয়ে সিল্কি আর সবাই হাত নেড়ে তাদের বিদায় জানায়। আর এখানেই এই রোমাঞ্চকর সিনেমাটি শেষ হয়ে যায়।